ভাবুন তো, মাত্র একজন মানুষ যিনি ছোট ছোট সেনা নিয়ে ভারতের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করেছিলেন, যিনি পাহাড়, জঙ্গল আর গেরিলা কৌশল দিয়ে মুঘলদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন। আর সবচেয়ে অবাক করা বিষয়, তিনি কখনো ধর্মের নামে সাধারণ মানুষকে আঘাত করতে দেননি। হ্যাঁ, আজ কথা হবে ছত্রপতি শিবাজী মহারাজকে নিয়ে, আর সেই প্রশ্ন নিয়ে, যদি শিবাজির অকাল মৃত্যু না হতো তাহলে কি ভারতের ইতিহাস অন্যরকম হতো? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটা আপনার পুরো ধারণা বদলে দিতে পারে। ১৬৩০ সালে জন্ম হয় শিবাজির। তখন ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের শক্তি প্রায় সর্বোচ্চ পর্যায়ে। ছোটবেলা থেকেই শিবাজি যুদ্ধবিদ্যা, রাজনীতি আর প্রশাসন শেখেন। তার মা জিজাবাইয়ের প্রভাব ছিল সবচেয়ে বেশি। জিজাবাই ছোট থেকেই তাকে বলতেন, নিজের রাজ্য, নিজের সম্মান, নিজের সংস্কৃতি রক্ষা করতে হবে। সেই সময় অনেক স্থানীয় রাজা মুঘলদের অধীনে কাজ করতেন, কিন্তু শিবাজির স্বপ্ন ছিল আলাদা। তিনি চেয়েছিলেন হিন্দবী স্বরাজ, অর্থাৎ জনগণের নিজের শাসন। শিবাজির সবচেয়ে বড় শক্তি ছিল তার বুদ্ধি। তিনি বুঝেছিলেন সামনাসামনি বিশাল মুঘল সেনার সঙ্গে যুদ্ধ করে জেতা সম্ভব না। তাই তিনি বেছে নেন গেরিলা যুদ্ধ কৌশল। হঠাৎ আক্রমণ, রাতের অভিযান, পাহাড়ি দুর্গ ব্যবহার আর দ্রুত পাল্টা আঘাত। এই কৌশল এতটাই ভয়ঙ্কর ছিল যে মুঘল সেনারা বুঝতেই পারত না আক্রমণ কোথা থেকে হচ্ছে। মাত্র কয়েক হাজার সৈন্য নিয়েও শিবাজি বড় বড় সেনাপতিদের হারিয়ে দেন। অনেক ইতিহাসবিদ বলেন, ভারতে আধুনিক গেরিলা যুদ্ধ কৌশলের অন্যতম পথপ্রদর্শক ছিলেন শিবাজি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। অনেকে ভাবেন শিবাজি শুধুই হিন্দু শাসক ছিলেন, কিন্তু ইতিহাস বলছে অন্য কথা। তিনি মুসলিম নারী ও শিশুদের আঘাত করতে নিষেধ করেছিলেন। যুদ্ধক্ষেত্রে পুরাণ পাওয়া গেলে তার সম্মানের সঙ্গে মুসলিমদের ফিরিয়ে দেওয়া হতো। এমনকি তার সেনাবাহিনী ও প্রশাসনেও মুসলিম অফিসার ছিলেন। তার মূল লক্ষ্য ছিল শাসনের স্বাধীনতা, ধর্মীয় বিদ্বেষ নয়। এই কারণেই আজও অনেক ইতিহাসবিদ তাকে একজন বাস্তববাদী ও ন্যায়পরায়ণ শাসক হিসেবে দেখেন। শিবাজির জীবনের সবচেয়ে নাটকীয় ঘটনা ছিল আফজল খানের সঙ্গে সাক্ষাৎ। বিজাপুরের শক্তিশালী সেনাপতি আফজল খান শিবাজিকে হত্যা করার পরিকল্পনা করেন। দুজনের দেখা হওয়ার কথা ছিল নিরস্ত্র অবস্থায়, কিন্তু শিবাজি বুঝেছিলেন ফাঁদ পাতা হয়েছে। তিনি নিজের হাতে লুকিয়ে রাখেন বাঘনখ। সাক্ষাতের সময় আফজল খান আচমকা আক্রমণ করলে শিবাজি পাল্টা আঘাত করেন। এই ঘটনার পর পুরো ভারতে শিবাজির নাম আরও ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় মুঘল সম্রাট অরঙ্গজেবের সঙ্গে সরাসরি সংঘর্ষ। অরঙ্গজেব বুঝেছিলেন শিবাজিকে থামানো না গেলে ভবিষ্যতে বড় সমস্যা হবে। শিবাজিকে আগ্রায় ডাকা হয়, কিন্তু সেখানে তাকে প্রায় বন্দি করে রাখা হয়। আর এখানেই ঘটে সিনেমার মতো ঘটনা। ইতিহাস অনুযায়ী ফলের ঝুড়ির ভিতর লুকিয়ে তিনি পালিয়ে যান। এরপর আরও শক্তিশালী হয়ে ফিরে আসেন। ১৬৮০ সালে মাত্র ৫০ বছর বয়সে মারা যান শিবাজি। আর এখানেই ইতিহাসের সবচেয়ে বড় প্রশ্ন, যদি তিনি আরও ১০ বা ১৫ বছর বেঁচে থাকতেন? অনেক ঐতিহাসিক মনে করেন মুঘল সাম্রাজ্য আরও দ্রুত দুর্বল হয়ে পড়ত, ভারতের রাজনৈতিক মানচিত্র বদলে যেতে পারত, মারাঠা শক্তি আরও আগে সারা ভারতে ছড়িয়ে যেত, ব্রিটিশদের প্রবেশও হয়তো কঠিন হয়ে যেত। কারণ শিবাজি শুধু যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন সংগঠক, প্রশাসক এবং অসাধারণ স্ট্র্যাটেজিস্ট। আজও শিবাজিকে নিয়ে বিতর্ক আছে। অনেকেই তাকে ভারতীয় স্বরাজ ধারণার অন্যতম প্রাথমিক প্রতীক মনে করেন, কিন্তু একটা বিষয় সবাই মানে, তিনি ছিলেন অসাধারণ সাহসী একজন শাসক। আর তার অকাল মৃত্যু ভারতের ইতিহাসে একটা বড় হোয়াট ইফ হয়ে রয়ে গেছে। আপনার কি মনে হয়, শিবাজি আরও বাঁচলে ভারতের ইতিহাস বদলে যেত? কমেন্টে নিজের মতামত লিখুন।